প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। টুলুর বিষয় আশয়, ব্যাংকে 93 কোটি, নগদ 28 কোটি, 83টি ডাম্পার, 242টি গাড়ি এবং আরও যা আছে জানালেন মুখ্যমন্ত্রী। কলকাতায় অ্যাপের মাধ্যমে পার্কিং, বাণিজ্যিক গাড়ির জন্য চড়া জরিমানা, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার। ডিম কেন, পরবর্তীকালে মাছও দেওয়া হবে, মিড ডে মিল নিয়ে বড় বার্তা নিশীথের। জাল নথি নিয়ে বিভ্রান্তির চেষ্টা, নিট পরীক্ষার্থীর মামলা খারিজ, আইনি পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। ভেঙে পড়ছে ভবন, অব্যবহৃত আসবাবপত্রে মরছে, হলদিয়া মহকুমা হাসপাতালে দশা দেখে অসন্তোষ প্রকাশ স্বাস্থ্যমন্ত্রীর। সংসদের স্রোতে ভেসে বেড়াচ্ছে এনসিপিআই, নোঙরের খোঁজে মোদির দরবারে শতাব্দী। নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা, 21শে জুলাইয়ের সভা দিয়ে কালীঘাট তৃণমূলকে সতর্ক বার্তা হাইকোর্টের। তৃণমূলের দুই শিবিরের দ্বন্দ্ব, পুনর্নির্বাচন ভোট ব্যাংক গুছিয়ে ফায়দা তুলতে কৌশল বৈঠকে আলিমুদ্দিন। নিটকাণ্ডের মধ্যেই ওড়িশার ডাক্তারি পরীক্ষার প্রশ্ন ফাঁস, অভিষেকের তোপ বিজেপির, ভারতের এটাই সংজ্ঞা। বাংলায় রেলে নজিরবিহীন জোয়ার, 3 গুণেরও বেশি বেড়েছে বরাদ্দ, শ্রমিকের প্রশ্নে জবাব রেলমন্ত্রীর। এসআইআরে ভোটার লিস্টে নাম বাদ গেলে বন্ধ নয় রেশন, নির্দেশ কলকাতা হাইকোর্টের। ক্যাবিনেটের সিদ্ধান্তের 7 দিন পরই কার্যকর নিউটাউন তৈরি এনআইএ থানা। টুলুর কান টানলে কি আসবে আসল মাথা, রাজনীতি থেকে প্রশাসন, কোটি কোটি টাকার কালো কারবারে জটিল মানব শৃঙ্খল। মমতার সমর্থন ছাড়া এত সম্পত্তি হতে পারে না, টুলুতে টোকার লাগতেই পুলিশকে রাঘব বোয়াল ধরতে বললেন মুখ্যমন্ত্রী। সব্যসাচী দত্তের ঠিকানা থেকে সোনা উদ্ধার মামলার তদন্তে ইডি, খিদিরপুর সহ 12 জায়গায় অভিযান। গোপনে ককরোচ জনতা পার্টির মিটিং, প্রতিবাদে বিজেপির পথ অবরোধ হরিপালে। কাবেরীর জলবন্টন নিয়ে তুমুল গোলমাল কর্ণাটকে, বন্ধ বিজয়ের জননয়গণ সিনেমা দেখানো। পুরসভার উদ্যান থেকে পাখি পাচার, ধৃত 2। অডিট মেলাতে না পারলে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ বাতিল, বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ। শ্বাসকষ্ট, পা হাতে টান ধরছে, ক্লাস চলাকালীন অসুস্থ 30 পড়ুয়া, চাঞ্চল্যকর ঘটনা সন্দেশখালীর স্কুলে। বাড়তি বরাদ্দের লক্ষ্যে জনসংখ্যা বেশি দেখায় বামেরা, ত্রুটি রুখতে এবার সেন্সাসে ডিজিটাল ব্যবস্থা। রাম মন্দিরে দান আরও কড়া নিরাপত্তায় মূল্য, ভিডিওগ্রাফি, 360 ডিগ্রি সিসিটিভির নজরদারিতে চলবে টাকা গোনা। সংসদে ফের সংঘাত, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন কেসি বেণুগোপাল। সিজেপি আন্দোলনের নামে মোদিকে নিয়ে বিকৃত ভিডিও, মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসের বিরুদ্ধে এফআইআর। আমেরিকায় চাকরি চাই, ভারতীয়দের উপর কোটি টাকার ফ্রি বসানোর পথে ট্রাম্প। উত্তরবঙ্গে দুর্যোগের কমলা সতর্কতা, সম্ভাবনা ধসের, মঙ্গল থেকে কলকাতায় বাড়বে বৃষ্টি। ডাবল ইঞ্জিনে মেট্রোর গতিও ডাবল, বরানগর ব্যারাকপুর মেট্রো করিডোরের জন্য 1500 কোটিরও বেশি টেন্ডার। রেকর্ড না দেখে ফ্ল্যাট ভেঙেছে কেএমসি, অত্যন্ত বেপরোয়া, পুনর্নির্মাণের নির্দেশ হাইকোর্টের। অফিস টাইমে হাওড়া বর্ধমান মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তি যাত্রীদের। ভোটের কাজে বদলি হওয়া সাব ইন্সপেক্টরদের নিয়ে নতুন বিজ্ঞপ্তি, ফিরতে পারবেন পুরনো পদেও। ওর 26 দিনের অনশনই দেশকে জাগিয়ে তুলেছে, দূরত্বের জল্পনা ঘুচিয়ে সোনম সম্পর্কে মন্তব্য দীপকের। কলকাতায় 20 লক্ষ টাকা ছিনতাই, এক রাতেই কিনারা পুলিশের। মানহানির মামলা করব, টুলুর সঙ্গে নাম জড়ানোয় রেগে আগুন অনুব্রত। ভোটের আগেই তৃণমূলে অ্যালার্জি, সেই আরাবুলের বিরুদ্ধে এবার অনাস্থা আইএসএফের। কাউন্সিলের ক্ষমতা কেড়ে বদলাচ্ছে খোলন লচে, আসছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল। সংসদে দাঁড়িয়ে শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য, রাহুলকে স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির। প্রতিজ্ঞা করেছিলাম সমাধান আনতে পারলেই মুখ খুলব, সেই দিন এসেছে, নিট নিয়ে নীরবতা ভাঙলেন রাঘব চাড্ডা। বিজেপি ছাড়লেন দলের সর্বভারতীয় মুখপাত্র মোদি ভক্ত সাজাদ পুনাওয়ালা, জেনজি আন্দোলনে জের। ভয় দেখিয়ে জেনজিকে দমাতে পারবেন না, 7 সকালে মোদি শাহকে তোপ রাহুলের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
সাহিত্যিক শ্যামল গঙ্গোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় উপন্যাস ছিল কুবেরের বিষয় আশয়। গত ৪৮ ঘন্টা ধরে বীরভূমের মাটি খুঁড়ে যা বের হলো তাতে কুবেরও হয়তো লজ্জা পাবে। গতকাল দ্বীপ্রহরে নবান্নের সাংবাদিক বৈঠক করে সেই ব্যালেন্স শিট তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের সাম্রাজ্যে হানা দিয়ে পুলিশ এখনও পর্যন্ত ১৫০ কোটি টাকারও বেশি অর্থ ও সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। গতকাল নবান্নে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষকে পাশে বসিয়ে সেই পরিসংখ্যানই বিশদে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, স্রেফ রাজ্যের একটি জেলা থেকেই বেআইনিভাবে পাথর পাচার করে গত ১৫ বছরে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ১৫,০০০ কোটি টাকা। এর জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করেছেন শুভেন্দু। বীরভূমের পাথর সিন্ডিকেটের মূল চালিকা শক্তি টুলু মণ্ডল এবং তার শ্যালক মিনার মণ্ডলের কাছ থেকে পুলিশ যা যা পেয়েছে তা হল নগদ ও অলংকার। মিনার মণ্ডলের ডেরা থেকে উদ্ধার হওয়া নগদ ২৮ কোটি ৫০ লক্ষ ৪৭ হাজার টাকা এবং ১৫ কেজি সোনা ছাড়া পরবর্তীতে আরও ৫৩ লক্ষ টাকা নগদ, ২৬৮ গ্রাম সোনার গয়না, ৪০০ গ্রাম রূপো এবং ২৩ গ্রাম প্ল্যাটিনামের গয়না মিলেছে। অ্যাকাউন্ট ফ্রিজ। ফেরার পাথর সম্রাট টুলু মণ্ডলের সন্ধান পাওয়া এ যাবৎ ৯৩ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স চিহ্নিত করে সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। যানবাহন ও সম্পত্তি। রাজকীয় বিলাসের অঙ্গ হিসেবে BMW, অডি এবং ৮৩টি ডাম্পার ট্রাক সহ মোট ২৪২টি গাড়ি সিজ করা হয়েছে। এছাড়াও ৩টি পাথর খনি, ২টি ক্রাশার, 2টি পেট্রোল পাম্প, 1টি ফার্ম হাউস, 7টি প্রকাণ্ড বাড়ি সহ মোট 21টি স্থাবর সম্পত্তি আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করার কাজ চলছে। নথি ও সরঞ্জাম। নগদ গণনা 3টি যন্ত্র, 1টি কম্পিউটার, 2টি পেনড্রাইভ এবং বিপুল পরিমাণ ভুয়া ডিসিআর, রোড চালান এবং চেক বই উদ্ধার হয়েছে। অভিযানের সাফল্যের জন্য বীরভূমের পুলিশ সুপার, জেলা পুলিশ টিম এবং ২৪ ঘন্টা নজরদারি চালানোয় রাজ্য পুলিশের ডিজিকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। বিগত জামানার প্রাতিষ্ঠানিক দুর্নীতির খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, পূর্বে বীরভূমের পাথর খাত থেকে রাজ্য সরকারের বার্ষিক রাজস্ব আসত প্রায় ৬০ থেকে ৮০ কোটি টাকা। অথচ নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র 1 মাসে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি টাকা, যা বর্তমানে ১০০ কোটির কোটা ছুঁই ছুঁই। মুখ্যমন্ত্রী বলেন, প্রতি বছর ১০০ কোটি টাকা সরকারি খাতায় জমা পড়লেও প্রায় ১,০০০ কোটি টাকা কালো পথে বাইরে বেরিয়ে যেত। গত ১৫ বছরে শুধু বীরভূমের পাথর খাত থেকেই রাজ্যের অন্তত ১৫,০০০ কোটি টাকার রাজস্ব চুরি হয়েছে। এই বিপুল অর্থ সরকারি তহবিলে এলে আরও নতুন হাসপাতাল তৈরি হতো, নতুন স্কুল বিল্ডিং হতো, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হতে পারত। প্রশাসনিক কঠোরতার উদাহরণ হিসেবে তিনি জানান, পূর্ব বর্ধমান তৃণমূল নেতাদের ফেলে রাখা বেআইনি বালি প্রকাশ্যে নিলাম করে একলপ্তে ১৩.৫ কোটি টাকা রাজ্য কোষাগারে যুক্ত করেছে নতুন সরকার। আইন শৃঙ্খলা ও রাজ্য প্রশাসনের এই রদবদল প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন শুভেন্দু। বলেন, ২৪২টি বিলাসবহুল গাড়ি বা ৩০০ বিঘা জমি একদিনে কেনা সম্ভব নয়। রেজিস্ট্রি অফিস, মোটর ভেহিকলস, স্থানীয় পঞ্চায়েত, ল্যান্ড ডিপার্টমেন্ট এবং খনিজ কর্পোরেশনের একাংশের মদত ছাড়া এই ব্যবস্থা চলতে পারে না। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, প্রতিষ্ঠান প্রধানের সম্মতি ছাড়া এত বড় অসাধু র্যাকেট বছরের পর বছর চলতে পারে না। মিস্টার মণ্ডল আমাদের লোক, ওর দিকে তাকাবে না। শীর্ষস্তর থেকে এমন নির্দেশ ছিল বলেই নিচুতলার আধিকারিকরা চোখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন। তাই এর দায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপরেই বর্তায়। মুখ্যমন্ত্রী বলেন, মামলা রুজু করে ইতিমধ্যে মিনার মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি মূল হিসাবরক্ষক পিনাকি দে, সহ হিসাবরক্ষক রাকিবুল ইসলাম এবং পেট্রোল পাম্পের ম্যানেজার কাউজার সহ মোট 5 জনকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অসৎ উপায়ে উপার্জিত অর্থ বিদেশে পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় এজেন্সি সিআইডি ও এসটিএফের প্রযুক্তিগত সাহায্য নেওয়া হচ্ছে বলে জানান শুভেন্দু। শেষ 10 থেকে 11 সপ্তাহে রাজ্যে আয়কর ও রাজস্ব 12% বৃদ্ধি পেয়েছে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চলতি আর্থিক বছর শেষে রাজ্য সরকারের রাজস্ব আদায় অন্তত 20% বৃদ্ধি পাবে। কলকাতার রাস্তায় ট্রাফিক জ্যাম, যত্রতত্র গাড়ি পার্কিং এবং বেআইনি জবরদখল রুখতে এবার একগুচ্ছ কড়া পদক্ষেপের পথে হাঁটল প্রশাসন। সম্প্রতি শহরের ট্রাফিক ব্যবস্থা ও পার্কিং সমস্যা নিয়ে কলকাতা ও হাওড়ার পুলিশ কমিশনার এবং এডিজি ট্রাফিকের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওই বৈঠকের পর সাংবাদিকদের সামনে ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনের একাধিক রূপরেখা তুলে ধরেছেন তিনি। আসছে নতুন পার্কিং অ্যাপ ও ডিজিটাল পেমেন্ট। যানজট ও পার্কিংয়ে হয়রানি কমাতে এবার একটি বিশেষ অ্যাপ চালু করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এই অ্যাপের মাধ্যমে চালকরা বসেই দেখতে পাবেন কোন এলাকায় কোন পার্কিং স্পটে গাড়ি রাখা জায়গা খালি রয়েছে। ফলে রাতের বেলা ডিনার বা কেনাকাটার সময় গাড়ি নিয়ে অযথা চক্কর কাটতে হবে না।
শুধু তাই নয়, পার্কিংয়ের পুরো ব্যবস্থাই সম্পূর্ণ অনলাইন করা হচ্ছে। নগদ টাকায় কোনো লেনদেন চলবে না। অনুমোদিত পার্কিং কর্মীরা নির্দিষ্ট ইউনিফর্ম এবং ছবিযুক্ত আইডি কার্ড পরে থাকবেন। কেএমসি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার প্রায় 15,000 অনুমোদিত পার্কিং জোন চিহ্নিত করে সেগুলিকে টেন্ডারের আওতায় এনে আরও শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে। এমনকি পুজোর আগেই এই অ্যাপ লঞ্চ করার ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। বাণিজ্যিক গাড়ি ও নাইট পার্কিংয়ে কড়া নজর। রাস্তায় ওলা, উবের কিংবা বাস বা অন্যান্য বাণিজ্যিক গাড়ি যত্রতত্র পার্ক করে জ্যাম সৃষ্টি করলে এবার থেকে গুনতে হবে কড়া জরিমানা। ওলা, উবেরের মতো 4টে গাড়ি কিনে যারা দিনের পর দিন রাস্তায় বা গলির মুখে গাড়ি ফেলে রাখেন তাদের বিরুদ্ধেও বড় পদক্ষেপ করা হবে। মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আপনার বাড়িতে গাড়ি রাখা জায়গা থাকলে আপনি এসে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখতে পারবেন না। আপনাকে পার্কিং স্পেসের চার্জ দিতে হবে। রাস্তার ওপর মাসের পর মাস গাড়ি ফেলে রাখার প্রবণতা আর বরদাস্ত করা হবে না। নাইট পার্কিংয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম ও চার্জ চালু করা হচ্ছে। একইভাবে ফুটপাতের ওপর মোটরবাইক বা গাড়ি পার্কিং করার সে বিরুদ্ধেও কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। পুলিশ কিংবা প্রশাসনের নজর এলেই মোটা অঙ্কের ফাইন দিতে হবে। সাধারণ মানুষ যাতে নিয়ম ভাঙতে ভয় পান তার জন্য পুলিশি নজরদারি আরও কঠোর করা হচ্ছে। 1 সেপ্টেম্বর থেকে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে ফাইন আদায়ের প্রক্রিয়া আরও জোরদার করা হবে। এই প্রসঙ্গে মন্ত্রীর মন্তব্য, আমরা সত্যি কথা বলতে পুলিশ জেলকে ভয় পাই আর নিজের পকেটকে ভয় পাই, দুটোই আমি ইউটিলাইজ করব। পাশাপাশি ট্রাফিক কনজেকশন ও দুর্ঘটনা কমাতে ডালহৌসি এবং রুবি মোড়ের মতো ব্যস্ত জায়গায় ওভারব্রিজ বা ফ্লাইওভার তৈরির চিন্তাভাবনাও চলছে। ট্রাফিক জ্যাম বা যানজটের সমস্যা মেটাতে আগামী 30 থেকে 40 বছরের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পরিকাঠামো তৈরির উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। কেবল ডিম নয়, আগামী দিনে মিড ডে মিলে মাছও দেওয়া হবে, বড় বার্তা দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। শনিবার আগস্টের প্রথম দিন থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন। পড়ুয়াদের পাতে নিরামিষ খাবার দেওয়ার কথা প্রথমে জানা যায়, পরে রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হয় পড়ুয়াদের আলাদা করে ডিমও দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন AHG গ্রুপের মাধ্যমে পড়ুয়াদের পাতে এই ডিম দেওয়া হবে। সেই ঘোষণার পর নিশীথ প্রামাণিকের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মন্ত্রী। পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। সেই প্রেক্ষিতে নিশীথ বলেন, পড়ুয়াদের মিড ডে মিলে ডিম দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত ভালো ঘোষণা করেছেন। বামপন্থী শেকু মাকুড়া যে কথা বলছিলেন, পড়ুয়াদের প্রোটিনের অভাব হয়ে যাবে, পুষ্টির অভাব হয়ে যাবে, স্বাভাবিকভাবেই তাদের মুখগুলো বন্ধ হবে। ডিম কেন, পরবর্তীকালে মাছও দেওয়া হবে। তিনি আরও বলেন, যেখানে পুষ্টিযুক্ত খাদ্যে সংযোজন করার প্রয়োজন হবে রাজ্য সরকার চিন্তা করবে, কিন্তু কবে থেকে মাছ দেওয়া হবে, পড়ুয়াদের জন্য মাছ কারা রান্না করবে, সে বিষয়ে কোনো কথা জানাননি মন্ত্রী। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তৃণমূল জমানার একাধিক নিয়ম নীতি বদল হয়। এবার থেকে স্কুলে পড়ুয়াদের মিড ডে মিল স্কন দেবে, সেই ঘোষণা করে সরকার। স্কন নিরামিষ খাবার পরিবেশন করে, তাহলে পড়ুয়াদের পাতে কি আর ডিম পড়বে না, সেই প্রশ্ন ওঠে। মিড ডে মিলের তালিকায় নিরামিষ আহারের কথাই বলা হয়, পরে সরকারের তরফে ঘোষণা করা হয় পড়ুয়াদের ডিমও দেওয়া হবে। দিন কয়েক আগে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পড়ুয়াদের ডিম বন্ধ হচ্ছে না মিড ডে মিলে। তার কথায় স্কুলগুলিতে শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে ইসকন। তার বাইরে SEG গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে ছাত্রছাত্রীদের প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। নিট পরীক্ষাকে ঘিরে দায়ের হওয়া এক মামলায় জাল এবং বিকৃত নথি আদালতে জমা দেওয়ার অভিযোগে আবেদনকারীর মামলা খারিজ করে কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানির সময় আদালত প্রাথমিকভাবে মনে করে ভুয়ো নথি ব্যবহার করে বিচার প্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই আবেদনকারীর মামলা খারিজ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নির্দেশ দিয়েছে আদালত। মামলা শুনানিতে আবেদনকারীর পক্ষে আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় আদালতে দাবি করেন, তার মক্কেল নিট পরীক্ষায় 3টি ভিন্ন স্কোর কার্ড পেয়েছেন। এই অসঙ্গতির কারণেই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি যুক্তি দেন। তার বক্তব্য ছিল, একই পরীক্ষার ক্ষেত্রে একাধিক স্কোর কার্ড পাওয়ার ঘটনা স্বাভাবিক নয় এবং সেই কারণেই বিষয়টি বিচারিক পর্যালোচনার দাবি রাখে। তবে আবেদনকারীর এই দাবি তীব্র বিরোধিতা করে এনটিএর পক্ষের আইনজীবী আদালতে জানায়, আবেদনকারী জমা দেওয়া সমস্ত নথি জাল এবং বিকৃত। তার অভিযোগ, আদালতে পেশ করা স্কোর কার্ডটি
নিট 2026-এর নয়, বরং 2025 সালের স্কোর কার্ড। অর্থাৎ যে নথিকে 2026 সালের পরীক্ষার স্কোর কার্ড হিসেবে দেখানো হয়েছে সেটি আসলে অন্য বছরের নথি। এনটিএ আরও জানায়, আদালতে জমা দেওয়া ওএমআর সিটও আসল নয়। সংস্থার দাবি, সেই নথিও বিকৃত করা হয়েছে এবং তা প্রকৃত পরীক্ষার রেকর্ডের সঙ্গে মেলে না। ফলে আবেদনকারীর পক্ষ থেকে আদালতে যে নথিপত্র পেশ করা হয়েছে তার কোনোটি নির্ভরযোগ্য বা গ্রহণযোগ্য বলে মনে করছে না এনটিএ। শুনানির সময় এনটিএ আদালতকে আরও জানায়, এই ঘটনায় আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তার বিরুদ্ধে এমন পদক্ষেপও বিবেচনা করা হচ্ছে যার ফলে আগামী 3 বছর তিনি নিট পরীক্ষায় বসতে পারবেন না। সংস্থার মতে, পরীক্ষা সংক্রান্ত নথি জাল করা বা বিকৃত করে আদালতে পেশ করার মতো অভিযোগ অত্যন্ত গুরুতর এবং তা পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিকভাবে মত প্রকাশ করেন যে জাল এবং বিকৃত নথি ব্যবহার করে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে উঠে আসে যে বিচার প্রক্রিয়ার সামনে ভুয়ো নথি পেশ করা অভিযোগকে হালকাভাবে দেখা যায় না। এরপরই বিচারপতি আবেদনকারীর মামলা খারিজ করে দেন। একই সঙ্গে আবেদনকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এনটিএকে নির্দেশ দেন। আদালতের এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনমহল, কারণ এই রায়ের মাধ্যমে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জাল বা বিকৃত নথি ব্যবহার করে আদালতের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। হলদিয়ার মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করলেন রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। এই হাসপাতালের পরিস্থিতি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন। হলদিয়া মহকুমা হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও পরিষেবা খতিয়ে দেখে তিনি একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। হাসপাতালের পুরনো ভবনের অবস্থা অত্যন্ত বিপজ্জনক বলে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, দ্রুত এ বিষয়ে রাজ্য সরকার ব্যবস্থা নেবে। 48 ঘন্টার মধ্যে ভবনের অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়ে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, মহকুমা শাসক এবং সিএমওএইচকে দায়িত্ব দেন তিনি। মন্ত্রী আরও জানান, নতুন হাসপাতাল ভবন নির্মাণের সময় লাগবে। শিল্পাঞ্চলের বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয় তার জন্য আইওসি এবং হলদিয়া বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের সহযোগিতা নেওয়ার কথা বলেন মন্ত্রী। পাশাপাশি এইচডিএ ট্রমা সেন্টার আগামী 2 মাসের মধ্যে চালু করার নির্দেশ দেন তিনি। গতকাল সকালে 10:30 নাগাদ আচমকা হলদিয়া মহকুমা হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের সময় হাসপাতালের পরিচ্ছন্নতা, নজরদারির ঘাটতি এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্বে গাফিলতির অভিযোগে একাধিক আধিকারিককে শোকজের হুঁশিয়ারি দেন। কেন্দ্রীয় সরকারের দেওয়া একাধিক বেড দীর্ঘদিন ব্যবহার না হয়ে হাসপাতালে অবহেলায় পড়ে রয়েছে। সেসব নষ্ট হতে দেখে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। কতগুলি বেড অব্যবহৃত অবস্থায় রয়েছে তার লিখিত রিপোর্ট বিধায়কদের সামনে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়াও হাসপাতালের ভেতরের মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী। পরিষেবাকে আরও শৃঙ্খলাবদ্ধ করার উপর জোর দেওয়ার কথাও বলেন তিনি। কথায় আছে, শাঁখের করার দশা। এখন সেই সমস্যাতেই বিদ্ধ তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদরা। না তৃণমূলের হয়ে সংসদীয় এলাকায় কাজ করতে পারছেন, না এনডিএ শরিক হিসেবে নতুন পরিচয় আত্মপ্রকাশ করতে পারছেন। কারণ এনসিপিআই সাংসদদের নিয়ে এখনও লোকসভার স্পিকার কোনো সিদ্ধান্ত জানাননি। যদিও মৌখিকভাবে এনডিএ তাদের শরিক দলে স্বীকৃতি দিয়েছে, তা সত্ত্বেও সংসদে যেন ভেসে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়রা। তার দ্রুত নিষ্পত্তি চেয়ে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বীরভূমের সাংসদ। নিজেদের সমস্যার কথা খোলাখুলিভাবে জানালেন। সূত্রের খবর, গতকাল দুপুরে সংসদে প্রধানমন্ত্রী দপ্তরে গিয়ে মোদীর সঙ্গে দেখা করেন শতাব্দী রায়। মূলত দুটি সমস্যা নিয়ে তিনি কথা বলেন। প্রথমত, এনসিপিআই এর ভবিষ্যৎ এখন দোদুল্যমান। একদিকে এনডিএ শরিক হয়ে তারা নিজেদের সংসদীয় এলাকায় কোনো কাজ করতে পারছেন না। তাদের অনুগামী হিসেবে এতদিন যারা তৃণমূল কর্মী পরিচিত ছিলেন তারা এই মুহূর্তে কোনো দলের বুঝতে পারছেন না, চূড়ান্ত সংশয়ে পড়েছেন। অন্যদিকে বিজেপি শরিক হয়েও তারা কাজ করতে পারছেন না। এসবে দ্রুত নিষ্পত্তি চেয়ে মোদির কাছে আবেদন জানিয়েছেন শতাব্দী। আর দ্বিতীয় সমস্যা শতাব্দীর নিজের এলাকা নিয়ে। বীরভূমের বেশ কয়েকটি আটকে থাকা প্রকল্প নিয়ে মোদির সঙ্গে আলোচনা করেছেন সাংসদ। সূত্রের খবর, সেসব সমস্যার কথা মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী। আশ্বাস দিয়েছেন সমাধানের, তবে জোর দিয়েছেন এনসিপিআই এর ভবিষ্যৎ নিষ্পত্তিতে। কারণ এর মধ্যে দলের 20 জন সাংসদের মধ্যে 2-3 জনের শিবির বদল নিয়ে জল্পনা তুঙ্গে ওঠায় তা নিয়েও ধোঁয়াশা জারি। এই অবস্থায় প্রধানমন্ত্রী দরবারে গিয়ে আবেদন জানালেন শতাব্দী রায়। এর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এনসিপিআই নিয়ে অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছিলেন।
21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে মামলায় কলকাতা হাইকোর্টের সতর্কবার্তার মুখে কালীঘাট তৃণমূল। রাজ্যের রিপোর্ট দেখে অসন্তুষ্ট আদালত। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সমর্থকদের সংখ্যা বেঁধে দেওয়ার পরেও নির্দেশ মানা হয়নি। ভবিষ্যতে আদালতের নির্দেশ না মানলে কঠোর অবস্থান নেওয়া হবে বলে মন্তব্য বিচারপতি সৌগত ভট্টাচার্যের। গতকাল 21শে জুলাইয়ের সমাবেশের অনুমতি মামলায় রাজ্য হাইকোর্টের রিপোর্ট জমা দেয়। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান কোনো অশান্তি হয়েছে কিনা। পাল্টা কালীঘাট তৃণমূলের তরফে ডেরেক ও ব্রায়ানের আইনজীবী আদালতে জানান, 21শে জুলাইতে কোনো অশান্তি হয়নি, শান্তিপূর্ণভাবে সব মিটে গেছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, সমাবেশে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত ছিল। রাজ্যের আরও দাবি, কতজন জমায়েত হতে পারবেন সে সংখ্যা বেঁধে দেওয়ার পরেও সে নির্দেশ মানা হয়নি। তার ফলে ক্যাথিড্রাল রোডের দুই পাশ অবরুদ্ধ হয়ে যায়, অথচ একটি রাস্তা খোলা রাখার কথা বলা হয়েছিল, বাস্তবে তা মানা হয়নি। সুতরাং আদালতের নির্দেশ পুরোপুরি মানা হয়নি। বিচারপতি তাতে ক্ষুব্ধ হন। কালীঘাট তৃণমূলকে সতর্ক করেন, বলেন, আদালতের নির্দেশ অমান্য করার ঘটনা ভবিষ্যতে আর মেনে নেওয়া হবে না। আদালতের নির্দেশ লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। বিচারপতির এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা ভালো, সরকারের পালাবদলের আগে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ স্থল নিয়ে নানা অভিযোগ ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে বছরের পর বছর তৃণমূল ধর্মতলায় সমাবেশ করে এসেছে। এবার বিজেপি সরকারের আমলে বিড়লা তারামণ্ডলের সামনে সমাবেশের আয়োজন করা হয়, সেখানেও নিয়ম মানা হয়নি বলে রিপোর্ট রাজ্যের। ভাঙাগোড়ার মধ্য দিয়ে পথ হাঁটছে তৃণমূল। জনসমর্থন যাচাইয়ের পথও বন্ধ। বছর শেষে শহরাঞ্চলে পুরভোটে তার খানিক আঁচ মিলবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তার আগে জেলা স্তরে সাংগঠনিক পরিস্থিতি ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনসমর্থনে ভাগ বসানোর কৌশল নির্ধারণ করতে বৈঠক বসেছে সিপিএম। 29 ও 30শে আগস্ট কল্যাণীতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশনে সংগঠন এবং জনসমর্থন নিয়ে কাঁটাছেঁড়া হবে বলে জানিয়েছেন পার্টির রাজ্য কমিটির এক সদস্য। বিধানসভা ভোটের পরিসংখ্যান বলছে, গত 5 বছর ধরে রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হলেও ভোট ব্যাংকে প্রভাব পড়েনি। 5% আটকে রয়েছে পার্টির জনসমর্থন। বিজেপি বা তৃণমূলের দিকে চলে যাওয়া গরিব মানুষের ভোট ফেরানো যায়নি। তবে আশা জাগিয়েছে দুটি ঘটনা। প্রথমটি, এবারের নির্বাচনে খাতা খুলতে পেরেছে পার্টি, বিধানসভায় গিয়েছেন একজন বিধায়ক। দ্বিতীয়ত, ফলতা নির্বাচনে দ্বিতীয় স্থানে চলে আসা। পার্টির শীর্ষ নেতৃত্ব মনে করছে, রাজ্য রাজনীতিতে আমূল পরিবর্তন না হলে এই ধারাবাহিকতা বজায় থাকবে। তার জন্য পার্টির পাশাপাশি ছাত্র, যুব, মহিলা, শ্রমিক ও শিক্ষক সংগঠককে রাস্তায় নেমে আন্দোলনে জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবার রাজ্যের নয়া সিলেবাসের উপর ছাত্র ও শিক্ষক সংগঠনকে নজর রাখতে বলা হয়েছে। শিক্ষায় গেরুয়াকরণের চেষ্টা হলে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তার অভিজ্ঞতা নিয়ে প্রত্যেক গণসংগঠককে অধিবেশনে রিপোর্ট দিতে বলা হয়। অভিজ্ঞতা থেকেই নতুন পথের সন্ধান করবেন কমরেডগুলোর নেতারা। অধিবেশন রাজ্যের শীর্ষ নেতৃত্ব ছাড়াও পলিট ব্যুরো 7 সদস্য ও জেলা সম্পাদক মণ্ডলী সদস্যরা হাজির থাকবেন। গণসংগঠনের শীর্ষ নেতৃত্বকেও হাজির থাকতে বলা হয়েছে। নিট ইউজি বিতর্কের পরই এবার উড়িষ্যা পিজি মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তোলপাড়। এই ঘটনায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিষেক অভিযোগ করেন, পরপর পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা এখন আর কোনো ব্যতিক্রম নয়, বরং বিজেপি সরকারের শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান সংজ্ঞায় পরিণত হয়েছে। পরপর পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র বিক্রি চক্র লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁস এখন আর ব্যতিক্রমী ঘটনা নয়, এটি বিজেপি সরকারের শিক্ষা ব্যবস্থার মূল বৈশিষ্ট্য বা পরিচয়ে পরিণত হয়েছে। প্রতিবার প্রশ্ন ফাঁসের পর লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বপ্ন চুরমার হয়ে যায়, যারা রাত দিন এক করে পড়াশোনা করেছিল। অভিষেক মনে করিয়ে দেন যে, পরীক্ষার সততা ও স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ কোনো সরকার দেশের তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের দাবি করতে পারে না। কেন্দ্রকে তোপ দেগে তিনি আরও বলেন, বিজেপি সরকার নতুন ভারত গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তার বদলে উপহার দিয়েছে এমন পরিস্থিতি যেখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে প্রশ্ন ফাঁস, প্রতিবাদ, তদন্তের নাটক এবং পদক্ষেপ এবং তার পুনরাবৃত্তি। সরকারের এই ব্যর্থতার দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, আর কত ছাত্রছাত্রীর ভবিষ্যৎ এভাবে থমকে থাকবে এবং কতবার এই ব্যর্থতার পুনরাবৃত্তি দেখতে হবে দেশবাসীকে।
পরীক্ষার্থীদের মানসিক চাপ, পরিবারগুলির কষ্ট ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে আদতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে চরম দায়িত্বজ্ঞানহীনতা ও ব্যর্থতার বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের এই শীর্ষ নেতা। প্রসঙ্গত, ওড়িশায় ডাক্তারি স্নাতকোত্তর প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে এসেছে। পরীক্ষা চলাকালীনই জেনারেল সার্জারি পরীক্ষার প্রশ্নপত্রের ছবি সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ার পর শোরগোল পড়ে গিয়েছে। তদন্তকারী প্রাথমিক অনুমান, প্রকাশিত ছবিগুলি পরীক্ষার হলের ভেতর থেকেই মোবাইল বা অন্য কোনো নিষিদ্ধ ডিভাইসের সাহায্যে তোলা হয়েছে। সমস্ত কড়া নিরাপত্তা চেকিং এড়িয়ে পরীক্ষার্থী বা অন্য কেউ কিভাবে হলে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করলো তা নিয়ে প্রশ্ন উঠছে। ভুবনেশ্বরের একটি বেসরকারি মেডিকেল কলেজের এক ছাত্রের হাতে প্রথম প্রশ্নপত্রের ছবিগুলি পৌঁছয়। শুধু প্রশ্নপত্রই নয়, পরীক্ষা চলাকালীনই নির্দিষ্ট কিছু নম্বর থেকে প্রশ্নের উত্তর তৈরি করে পরীক্ষার্থীদের কাছে পাঠানো হচ্ছিল বলেও অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় সরকারের অধীনে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামো উন্নয়নে অভূতপূর্ব গতি এসেছে। রাজ্যসভার বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাজ্যে রেলের সম্প্রসারণ ও বাজেট বরাদ্দের এক বিশদ খতিয়ান সংসদে পেশ করেছেন। রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী 2009 থেকে 14 সালের গড়ে যেখানে রাজ্য রেল বাজেটে বরাদ্দ ছিল 4,380 কোটি টাকা, সেখানে 2026-27 অর্থবর্ষে তা 3 গুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে 14,205 কোটি টাকা। সংসদে পেশ করা খতিয়ানে বলা হয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে মোট 5,148 কিলোমিটার এলাকা জুড়ে 63টি রেল প্রকল্পের কাজ অনুমোদিত অবস্থায় রয়েছে। এর মোট সম্ভাব্য খরচ ধরা হয়েছে 83,433 কোটি টাকা। 63টি প্রকল্পের মধ্যে রয়েছে 14টি নতুন রেল লাইন নির্মাণ, 4টি গেজ রূপান্তর প্রকল্প, 45টি ডাবলিং বা ট্র্যাক দ্বিগুণ করার কাজ। ইতিমধ্যে 2026 সালের মার্চ মাস পর্যন্ত 27,949 কোটি টাকা ব্যয় করে 1,721 কিলোমিটার দীর্ঘ রেলপথের কাজ সম্পূর্ণ ও কমিশনিং করা হয়েছে। সম্প্রতি সমাপ্ত হওয়া কিছু উল্লেখযোগ্য প্রকল্প: নতুন লাইন ও গেজ রূপান্তর, রামপুরহাট মান্দার হিল 130 কিলোমিটার নতুন লাইন, আজিমগঞ্জ মুর্শিদাবাদ 7 কিলোমিটার নতুন লাইন, বর্ধমান কাটোয়া 52 কিলোমিটার গেজ পরিবর্তন এবং আহমেদপুর কাটোয়া 52 কিলোমিটার গেজ পরিবর্তন, ট্র্যাক ডাবলিং এবং তৃতীয় লাইন, পাঁশকুড়া খড়গপুর 45 কিমি ডাবলিং, আমবাড়ি ফালাকাটা নিউ ময়নাগুড়ি 38 কিলোমিটার ডাবলিং, ব্যান্ডেল বৈঁচি 31 কিলোমিটার তৃতীয় লাইন এবং মণিগ্রাম নিমতিতা 24 কিলোমিটার ডাবলিং। রূপায়ণের পথে থাকা চলমান বড় প্রকল্পগুলি সেবক রংপুর নতুন লাইন, সিকিম এবং উত্তরবঙ্গের মধ্যে সংযোগ রক্ষাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ 44 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে 11,973 কোটি টাকা। অন্যান্য নতুন লাইন প্রকল্প: তারকেশ্বর বিষ্ণুপুর 83 কিলোমিটার, বালুরঘাট হিলি 30 কিলোমিটার এবং কালিয়াগঞ্জ বুনিয়াদপুর 33 কিলোমিটার নতুন লাইনের নির্মাণ কাজ জারি রয়েছে। মাল্টি ট্র্যাকিং ও তৃতীয় চতুর্থ লাইন, খড়গপুর আদিত্যপুর 132 কিলোমিটার তৃতীয় লাইন, নারায়ণগড় ভদ্রক 153 কিলোমিটার তৃতীয় লাইন, সাঁতরাগাছি খড়গপুর 111 কিলোমিটার চতুর্থ লাইন এবং আলুয়াবাড়ি রোড নিউ জলপাইগুড়ি 57 কিলোমিটার তৃতীয় ও চতুর্থ লাইন প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। 2026 সালের মে মাস থেকে রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় বৃদ্ধির পর জমি অধিগ্রহণের কাজে দ্রুত গতি এসেছে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন কালিয়াগঞ্জ বুনিয়াদপুর, নৈহাটি রানাঘাট তৃতীয় লাইন, সাঁথিয়া বাইপাস, অনারা এবং গৌরীনাথ ধাম রেল ফ্লাইওভার এবং নবদ্বীপ ধাম নতুন লাইন প্রকল্পে জমি অধিগ্রহণে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। রেল প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন ও সমস্ত বাধা দূর করতে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নেতৃত্বে একটি রাজ্য স্তরের টাস্কফোর্স গঠন করা হয়েছে। রেলমন্ত্রী অবশ্য স্পষ্ট করেছেন যে কোনো রেল প্রকল্পের সময়মতো সম্পূর্ণ হওয়া নির্ভর করে জমি অধিগ্রহণ, বন দপ্তরের ছাড়পত্র, উপযোগিতা স্থানান্তর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর।